Assalamu alaikum and good morning. যে প্রবলেমটা আমরা এখন সলভ করব জব অর্ডার কস্টিংয়ের সেই প্রবলেমটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে, এখানেও শো করা আছে। আমি জানি না কতটুকু ভিজিবল, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি ডাউনলোড করলে আমার মনে হয় বেটার ভিজিবিলিটি পাওয়া যাবে। এটা শুরু করার আগে ছোট্ট আরেকটা ব্রেইন ওয়ার্মিং কোশ্চেন করি তোমাদেরকে। আই ওয়ান্ট এভরিওয়ান টু রেসপন্ড। সবাই একটু রেডি হয়ে নাও যেন উত্তরটা দেওয়া যায়। It's a kind of brain gym. সবার একটু মাইকটা রেডি করো। আমি একটা কিছু তোমাদেরকে 5 সেকেন্ডস দেখাবো, দেখানোর পরে প্রশ্ন করব। সেভ টু ডাউনলোড, উত্তর দিতে হবে তোমাদেরকে। রেডি সবাই? থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। এফ আছে, এফ, লেটার এফ। 5 seconds টাইম টু সি। 1 2 3 4 5। কয়টা এফ আছে বলতে হবে। হ্যাঁ, ছয়টা ছয়টা ওকে, 4টা, 6টা। আর আর কোনো উত্তর? 3টা কে কে দেখছে? 3, ইজ দ্যার এনিওয়ান? শ্রাবণী 3টা দেখছে। পাঁচটা। ওকে, আগে সিরিয়ালি যাই। 3টা দেখছে শ্রাবণী, আর কেউ 3টা? ওকে, 4টা দেখছে কে কে? 4, কবিতা 4, জুবাইর 4, এনিওয়ান এলস? 5টা দেখছে কে? মোহাইমিনুল কে 5, জানে? এনিওয়ান এলস? 6টা 2জন, অনিক এবং কেয়া। আর কেউ? 6টা। ওকে, সো এখন আমরা রিভিজিট করি অ্যাকচুয়ালি কয়টা দেখি। আচ্ছা, আনডু করলে চলে আসবে। একটু যারা 3টা বলেছো তারা দেখাও তো। এটা একটা দেখতে পেয়েছো? 1, তারপরেরটা কোনটা? এটা ফাইলস। 2, হ্যাঁ। তারপর তারপর এটা সাইন্টিফিক। বেসিক্যালি সাইন্টিফিক না, অফ আছে তো। হ্যাঁ, বেসিক্যালি এইখানে আমি না, বলবো যে অফার আছে। এই রেশিওতেই হয়। বেশিরভাগ মানুষ ইনক্লুডিং আমি এই 2 লেটার্স এফ নাকি দেখতে পাই না, তার মধ্যে আমিও একজন। সো আই কাউন্টেড 3। দু একজন হয়তো দু একটা দেখতে পাই, কিন্তু সবগুলো দেখতে পাই না। অ্যান্ড এটা খুবই শকিং যে আসলেই দেখা যায় না, এবং অনেকেই এটা দেখতে পায় না। 2 লেটার্সের এফ হঠাৎ করে দেখলে তারা নাকি ইগনোর করে, তার মধ্যে আমিও একজন। সো দের আর 6 এফ, 1 2 3, এই 3টাই ইগনোর করে ফেলে মানুষজন। কাইন্ড অফ মানে জানি না ওয়াই, বাট ইট হ্যাপেন্স। আমি একটা মানে কাইন্ড অফ ওয়ার্কশপ দেখছিলাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির, সেখানে কোশ্চেনটা করলো এবং আমি খুবই অবাক হলাম। হোয়াটএভার, আমার মনে হয় এখন তোমাদের কণ্ঠ শুনতে পেয়ে আমি একটু রেডি টু স্টার্ট দ্য ক্লাস, এবং তোমরাও। কেয়া যেহেতু সবসময় রিডিং পড়ে, আই উইল রিকোয়েস্ট নট টু রিড কেয়া অর প্রান্ত, এই দুজনের কেউই না, যেহেতু ওরা এই দুজন বেশি পড়ে। নতুন একজন একটু রিডিং পড়তে হবে, সম্পূর্ণটা না, শুরুটা এবং রিকোয়ারমেন্টগুলো। সো
উইল স্টার্ট উইথ রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট 4টা আছে এখানে, একজন একটু যদি পড়ি। বিকজ অনেকেই আমরা রেডি, যে কেউ একজন রিকোয়ারমেন্ট। তাহলে মনে হয় সে ওয়েট করতেছে, আমি তার নাম ধরে ডাকবো, তারপরে সে পড়বে। ওকে, জয়, কি অবস্থা তোমার? জয় তো কোনো উত্তর দেয় নাই প্রথম খেলাতে। Yes, coach. ক্যান ইউ রিড রিকোয়ারমেন্টস? Number one, prepare journal entries to record the preceding transactions. Number two, post সো এটা কি বুঝলাম আমরা? আমরা লাস্ট ক্লাসে বেশ কিছু জার্নালের এক্সাম্পল দেখেছিলাম, যে হাউ টু রাইট জার্নাল এন্ট্রিজ ফর জব অর্ডার কস্টিং, রাইট? Yes, coach. সো এটা ফলো করেই আমরা এই যে এ বি সি দেখতে পাচ্ছি উপরে, এ থেকে কে পর্যন্ত জার্নালগুলো লিখব, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড রিকোয়ারমেন্ট কি বলে? Post the enters in number one above the T accounts. Don't forget to enter the beginning balance in the inventory accounts. ওকে, সো টি অ্যাকাউন্টস হচ্ছে অপর নাম অফ লেজার। সো রিকোয়ারমেন্ট 2তে বলেছে লেজার বানাতে। ওকে, আমরা জার্নাল থেকে যে লেজার বানাতাম ছোটোবেলায়, সেই লেজারই বানাতে হবে, কারণ বেশ কিছু অ্যাকাউন্টসের মাল্টিপল এন্ট্রি আছে। সো আমাদের সেটার ক্লোজিং ব্যালেন্সটা লাগবে, বিকজ উই নিড টু প্রিপেয়ার 4 নাম্বার রিকোয়ারমেন্টে ইনকাম স্টেটমেন্ট। অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট তো জার্নাল গুনে গুনে করাটা অনেক বেশি রিস্কি, যে একটা আইটেম বাদ পড়লে পুরো অ্যামাউন্টটা আসবে না। সে কারণে আমাদের লেজার তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট 2। নাম্বার 3, Is manufacturing overhead under applied or over applied for the year? আচ্ছা, Prepare a এইখানে আমরা journal থামি, entry. এই প্রশ্নটার পর্যন্তই থামি। জাস্ট একটা ওভারভিউ নিয়ে আমরা শুরু করব। সে কারণেই বলা যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আন্ডার এমপ্লয়েড, অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড তার মানে নিশ্চয়ই এটা এস্টিমেটেড অ্যাপ্লাইড ছিল, তারপরে অ্যাকচুয়ালের সাথে কম্পেয়ার করে আমরা দেখব যে আমরা কি এস্টিমেটেড যে অ্যাপ্লাই করেছি পূর্ববর্তী ধারণা অনুযায়ী যে ওভারহেড কত হতে পারে এই জবটাতে, সেটার সাথে কম্পেয়ার করে, অ্যাকচুয়ালটার সাথে কম্পেয়ার করে আমরা দেখব যে এটা কি ওভার অ্যাপ্লাইড ছিল নাকি আন্ডার অ্যাপ্লাইড ছিল। যদি ওভার অ্যাপ্লাইড থাকে এক ধরনের জার্নাল হবে, যদি আন্ডার অ্যাপ্লাইড থাকে অ্যাপ্লাইড থাকে তাহলে আরেক ধরনের জার্নাল হবে, যেটা এখানে বলেই দেওয়া আছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রি টু ক্লোজ আনি ব্যালেন্স। সেটা ওভার অ্যাপ্লাইডের ব্যালেন্সও হতে পারে, আন্ডার অ্যাপ্লাইডও হতে পারে। ইন দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাকাউন্ট টু কস্ট অফ গুডস সোল্ড, স্পেসিফিক বলে দিয়েছে এই দুইটা অ্যাকাউন্টেই আমরা ক্লোজ করব। যদি ওভার অ্যাপ্লাইড হয়ে থাকে তাহলে আমরা কমাবো, যদি আন্ডার অ্যাপ্লাইড হয়ে থাকে তাহলে আমরা বাড়াবো। এভাবেই আমরা সলভ করব। 3 যখন সলভ করব তখন আর একটু ক্লারিটি বাড়বে। কিন্তু রিকোয়ারমেন্টগুলো জেনে আমরা যখন শুরু করছি, যখন বুঝতে পারছি যে কী কী আমাদের করতে হবে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য রিকোয়ারমেন্ট পড়ার। ডু নট অ্যালোকেট দ্য ব্যালেন্স বিটুইন ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড। সো একটা ওয়ার্নিংও দিয়ে দিয়েছে যে আমাদের অনেকের মনে হতে পারে যে এটা অ্যাডজাস্টমেন্ট হবে ওয়ার্ক ইন প্রসেসের সাথে, সেটা আমরা করব না। তাহলে কোনটি করব, কিভাবে করব, এক্স্যাক্টলি 3 করার সময় আমরা দেখতে পাবো। এবং ফাইনালি 4 ইজ প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। থ্যাংক ইউ জয়। এখন আরেকজন শুরুর প্যারাগ্রাফটা পড়তে হবে, হুগল কর্পোরেশন থেকে শুরু করে ছোট্ট প্যারাগ্রাফটা। জুবায়ের পড়তে পারো? জুবায়ের Yes, coach. পড়ো। Ogo Corporation is a manufacturer that uses job order costing. On January 1, the company's inventory balances were as follows: raw materials $20,000,
work in process $15,000, finished goods $30,000. The company applies overhead costs to jobs on the basis of machine hours work. For the current year, the company's predetermined overhead rate was based on a cost of formula that estimated $450,000 of total manufacturing overhead for an estimated activity level of 75,000 machine hours. The following transactions were recorded for the year. ওকে Raw জুবাইর, material. এইটুকু, দ্য কোম্পানি অ্যাপ্লাইজ অফ ওভারহেড কস্ট টু জবস অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার্স। ওভারহেড কস্ট যেহেতু একদম ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল না, তাই ট্রেস করা যায় না। ডিফারেন্ট জব একসাথে চলে যখন, তখন আমাদেরকে সেই জবটার জন্য কত ঘন্টা আমরা কাজ করছি সেটার উপর বেস করে একটা টোটাল ওভারহেড কস্টের কিছু একটা অ্যামাউন্ট অ্যালোকেট করে দেওয়া হয়। যেমন বেসিক অফ মেশিন আওয়ার্স ওয়ার্কড, এই কোম্পানিতে ওভারহেড কস্ট অ্যালোকেট করা হয় যত মেশিন আওয়ার কাজ করা হয়। মেশিন আওয়ার মানে কি, কেউ বলতে পারবে কিনা? আওয়ার তো আমরা জানি, হোয়াট ইজ মেশিন আওয়ার? মেশিন আওয়ার মানে হচ্ছে মেশিনটা যত ঘন্টা চলতেছে। মনে করো আমি অফিসে আসলাম 7টায়, অফিস রেডি করলাম, সমস্ত র মেটেরিয়াল নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মেশিনটা শুরু করলাম 8টায়, চলে যাব 4টায়, কিন্তু মেশিনটা অফ করলাম 3টায় বাকি কাজ ক্লোজ করার জন্য। তাই মেশিন আওয়ারটা আর অফিস আওয়ারটা মিলবে না, রাইট অর রং? Right. রাইট। তো মেশিন আওয়ারটা হচ্ছে এক্স্যাক্ট যত ঘন্টা আমি মেশিনটা, প্রোডাকশন মেশিন রান করছি, সেই আওয়ারটাকে মেশিন আওয়ার বলছি। এবং এই অঙ্কের ক্ষেত্রে বলছে যে ওভারহেড কস্ট, আচ্ছা ওভারহেড কস্ট মানে কি একজন একটু কুইকলি মনে করাইয়া দাও। যেটার মধ্যে যে ফ্যাক্টরি রিলেটেড থাকে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড খরচগুলো। সেটা কি মানে কোন খরচগুলোকে আমরা ওভারহেড খরচ বলি? ইনডাইরেক্ট কস্ট। রাইট। প্রথম কথা হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড ইনডাইরেক্ট কস্ট, দুজনেরই কথাটা মিলিয়ে বলতে হবে। ফ্যাক্টরি রিলেটেড ইনডাইরেক্ট কস্টকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলি। ফ্যাক্টরি রিলেটেড ইনডাইরেক্ট কস্ট কি? যেটা ডাইরেক্ট না। ডাইরেক্ট কি সেটা আমরা চিনতেই পারি। ম্যাঙ্গো জুস কোম্পানির জন্য ম্যাঙ্গো যদি সে একদম র ম্যাঙ্গো দিয়ে জুসটা বানায়, র ম্যাঙ্গোটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কিন্তু সেই ম্যাঙ্গোর সাথে যদি চিনি অ্যাড করা হয় তাহলে চিনি হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। বা চিনিটা যদি পার্টিকুলার কোনো পরিমাণে ইউজ করা হয় যেটা ট্রেস করা যাবে যে এত কেজি ম্যাঙ্গোর সাথে এত কেজি চিনি অ্যাড করা হবে, তাহলে কিন্তু আবার চিনি হয়ে যাবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আরও যদি ইনডাইরেক্ট বলি যে এখানে যদি সামান্যতম পরিমাণে একটু লবণও ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হয়ে যাবে তোমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। এরকম ওইটা মনে করো তুমি কোনো একটা চানাচুর বানাচ্ছ, যে অনেকগুলো মশলা ইউজ করা হয়, যে মশলাগুলো খুব বেশি ট্রেস করা যায় না যে পার প্যাকেটে কতটুকু মশলা আমি অ্যাড করেছি টোটাল কোয়ান্টিটির মধ্যে করা গেলেও। তো সেই কারণে যে সমস্ত ইনসিগনিফিক্যান্ট ম্যাটেরিয়াল আছে যেটা ইজিলি ট্রেস করা যায় না, সেগুলো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল বলে। আর ইনডিরেক্ট ম্যাটেরিয়াল চলে যায় লেবার ওভারহেড কস্টে। এরকম ইনডিরেক্ট লেবারও আছে, যেমন ওই ফ্যাক্টরিতে যারা ডাইরেক্ট লেবার কাজ করতেছে, সরাসরি মেশিন অপারেট করছে, ওখানে সরাসরি নিজে প্যাকেটিংয়ে কাজ করছে, তারা ইজিলি ট্রেস করা যাবে যে ও ডাইরেক্টলি কাজ করছে, এতজন এত ঘন্টা কাজ করছে, এত টাকা ব্যয় করছি। কিন্তু সিকিউরিটি গার্ড, সুপারভাইজার ও পার্টিকুলার পার প্যাকেটে কতটুকু এফোর্ট দিচ্ছে ওটা নির্ধারণ করা যায় না। সে কারণে এই সমস্ত ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট তোমার ম্যাটেরিয়াল এবং ফ্যাক্টরি রিলেটেড যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, যেমন ফ্যাক্টরির যদি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকে যে সমস্ত লগ বুক টুক মেনটেন করে, সব কিছু মিলে ইনডিরেক্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেটাও চলে আসবে ফ্যাক্টরির ওভারহেড কস্টে। সো এই ফ্যাক্টরি ওভারহেড কস্টটা যেহেতু সরাসরি ট্রেস করা যায় না, সে কারণে জব অর্ডার কস্টিংয়ে, ওই যে জব অর্ডার কস্টিংয়ে আমরা জানছিলাম যেখানে হেটেরোজেনিয়াস কাজ চলতেছে, একই কোম্পানি মূল বিল্ডিং কনস্ট্রাকশন করে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা বিল্ডিং এক না, একই ম্যাটেরিয়াল লাগে না, সে কারণে একইভাবে আমরা সব কস্ট এক জায়গায় করতে পারবো না।
পার্টিকুলার জব ওয়াইজ ডিফারেন্ট কস্ট শিট থাকবে, কিন্তু ওই কস্ট শিটে ওভারহেড কস্টগুলা বেশি ঝামেলা করবে, কারণ একই ধরনের একই নেচারের কাজ করব কিন্তু ডিফারেন্ট বিল্ডিংয়ের জন্য। যেমন যদি সেলসে দুইজন, যদি এটা সেলস রিলেটেড এক্সাম্পল হয়ে যায়, যেমন মনে করো র মেটেরিয়াল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের নাম শুনেছ কে কে? প্রকিউরমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্ম। কোচ শুনেছি। মানে কি প্রকিউরমেন্ট? কোচ হায়ার করা না? না, হায়ার করা তো রিক্রুটমেন্ট, এইচআরের কাজ হায়ার করা। প্রকিউরমেন্ট হচ্ছে পারচেজ ডিপার্টমেন্টকে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টও বলা হয়। পারচেজ আর প্রকিউরমেন্ট সিনোনিমাসলি ইউজ করা হয়। সো পারচেজ হচ্ছে ডাইরেক্টলি পারচেজ করা, আর প্রকিউরমেন্ট হচ্ছে নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে পারচেজ করা, কোটেশন দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, অনেকগুলো কোটেশন নেওয়া, বিড করা, যে কম দামে দিল, কোয়ালিটি প্রোডাক্ট দিল তাদেরকে নেওয়া, টোটাল প্রসেসটা মেনটেন করে। সো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু মনে করো যদি আমরা চিন্তা করি যে শেল বিল্ডার্স যারা কনস্ট্রাকশন কোম্পানি, তো শেল বিল্ডার্সের একসাথে প্যারালাল 4টা বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট তো 4টা বিল্ডিংয়ের জন্য রড ইউজ করবে এবং সেম কোম্পানি থেকে রড নিবে। সো 4টা বিল্ডিংয়ের জন্য রড কিনতেছে, সো প্রকিউরমেন্ট অফিসার একজন, তাহলে ওকে আমি 4টা বিল্ডিংয়ের জন্য ওর ওই এফোর্টটাকে, ওর ওই বেতনটাকে কোন বিল্ডিংয়ে টাকাটা ভাগ করে দিব বলো, কোন বিল্ডিংয়ের জন্য ধরবো? আবার আরেকটা দেখা যাচ্ছে মনে করো পাইপ লাইনে আসতেছে, যার কাজ শুরু হয় নাই কিন্তু ছোটোখাটো কেনাকাটা শুরু হয়েছে, এই যে সরাসরি আমি ট্রেস করতে পারবো না তার এফোর্টটা কতটুকু ফর পার্টিকুলার ওয়ান প্রোডাক্ট ওয়ান জব, সে কারণে এইখানে এই প্রথম কাজটা করা হলো যে আমার যতটুকু অ্যাক্টিভ আওয়ার থাকবে, মেশিন আওয়ারকে আমরা অ্যাক্টিভ আওয়ারও বলবো, যে অ্যাক্টিভ মেশিন আওয়ার থাকবে পার্টিকুলার ওই কাজটা করা হচ্ছে, সেইটার অনুযায়ী আমি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেডের বিগত বছরগুলোতে, বিগত মাসগুলোতে যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেই অনুযায়ী এস্টিমেটেড ওয়েতে ভাগ করে দিব। এস্টিমেটেড শব্দটা বললাম দেখো, ফর দ্য কারেন্ট ইয়ার দ্য কোম্পানিজ প্রি ডিটারমাইন্ড ওভারহেড। প্রি ডিটারমাইন্ড মানে কি? অগ্রিম চিন্তা করে রাখছি। হ্যাঁ, এটাকে এস্টিমেটেড বলতে পারি আমরা, হ্যাঁ, রাইট। সো প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট মানে একটা রেটে আমরা ভাগ করে দিই, সেই রেটটা কি এখানে? অন আ কস্ট ফর্মুলা দ্যাট এস্টিমেটেড 4,50,000 অফ আ টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। টোটাল যে এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে এই জবটার জন্য ধরা হয়েছে $4,50,000 ফর অ্যান এস্টিমেটেড অ্যাক্টিভিটি লেভেল অফ 75,000 মেশিন আওয়ার্স। ধরা হয়েছে এই পার্টিকুলার জবটার জন্য 25,000 ঘন্টা কাজ করা হবে এবং সেটার এস্টিমেটেড ওভারহেড কস্ট হবে 4,50,000। আর বাকি কস্টগুলো এই যে র ম্যাটেরিয়াল এগুলো তো ডাইরেক্টলি আমরা ট্রেস করতেই পারবো, কিছু কস্ট আছে সেগুলাও ওভারহেড হিসাবে ডাইরেক্টলি ট্রেস করতে পারবো, কিন্তু আমরা শুরুতেই একটা এস্টিমেশন করে নিলাম। এই প্যারাগ্রাফটার একটু জটিলতা আছে ইন টার্মস অফ, আগে আমরা এই ধরনের কথা শুনিনি, বাকি সবাই আমরা শুনেছি, তাই একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম, সলভ করলে আর একটু বেটার হবে আন্ডারস্ট্যান্ডিংটা। 1 নাম্বার প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ। সো জার্নাল এন্ট্রিসের জন্য ছোট্ট একটা টেবিল এঁকে নাও, ছোট্ট একটা তো হবে না, A to K অনেকগুলো জার্নাল করবো আমরা। দ্রুত 2 মিনিটের কম সময়, 1 মিনিট 90 সেকেন্ড আর কি, 1 মিনিট 30 সেকেন্ড। স্কেল পেন্সিল না থাকলে ইউজ ইয়োর হ্যান্ডস, বাট দেরি করো না।
আমরা সলভ করতেছি রিকোয়ারমেন্ট 1। আচ্ছা, তোমাদেরকে একটা ট্রিক শেখাই। দেখো, আমি ব্র্যাকেটের মধ্যে 1 লিখতে চাচ্ছি, কিন্তু ধুম করে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে -1, কারণ এক্সেল জানে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা থাকে ওটা আসলে মাইনাস ফিগার, ও চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু আমি ব্র্যাকেটে রাখবো। কিভাবে রাখতে পারি কেউ জানো? তারপরে মনে করো আমি লিখতে চাচ্ছি 012, মানে 017 দিয়ে একটা মোবাইল নাম্বার, কিন্তু তুমি যেই এন্টার দিবা জিরোটা গায়েব হয়ে যাবে, কারণ প্রথম জিরো কাউন্ট করে নাও। কিন্তু আমি জিরোটা রাখতে চাই, কীভাবে রাখতে পারবো জানো? এনিওয়ান? স্যার নাম্বারে নাম্বারেই এই কাজটা হয়, নাম্বারে জিরোর ভ্যালু থাকে না, তাই ও নিয়ে নেয় না। আবার এই যে এটাও আমি নিতে পারতেছি না, যেহেতু মাইনাস কনসিডার করতেছে। সো এনিথিং যেটা তোমার ফরম্যাট কেউ চেঞ্জ করে দেয়, সেটার আগে যদি এই সাইনটা দাও, সিঙ্গেল অ্যাপোস্ট্রোফিস দিয়ে তুমি যাই লিখবা ও সেরকমই রাখবে, ও আর চেঞ্জ করবে না। দেখো, এই যে এবার চেঞ্জ হয় নাই, এই যে অ্যাপোস্ট্রোফি দিয়ে শুরু করতে হবে আর কি। দেখো এখানে জিরো দিলাম, ওইটাও উঠে যাবে এবং ও চেঞ্জ করে নাই, দেখছো? সো এই যে হ্যাকটা শেখালাম, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই যে হ্যাক শেখালাম, এই জন্য এটা তো এক্সেল হ্যাক, অ্যাকাউন্টিং হ্যাক না, এই জন্য এটার জন্য আলাদা করে পেমেন্ট দিবা, ঠিক আছে? এবার আর কেউ কথা বলতেছে না, অনেকেও কিছু বলে না। ইভেন্টের কথা শুনে সবাই চুপ। তুমিও তো। ঠিক আছে, তাহলে জার্নাল এন্ট্রিজ আমরা শুরু করছি। র ম্যাটেরিয়ালস ওয়ার পারচেজ অন অ্যাকাউন্ট $410,000। কী করবো আমরা? ডেট অর সিরিয়াল, মেসেজ অফ ইম্পর্টেন্ট। নাম্বার এ, পারচেজ লিখবো আমরা। র মেটেরিয়ালকে কি পারচেজ লিখি আমরা? আগে লিখতাম হয়তো ছোটোবেলায়, র মেটেরিয়ালকে র মেটেরিয়ালই লিখবো। হ্যাঁ, র মেটেরিয়াল ডেবিট, আর যেহেতু অ্যাকাউন্টস অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পেয়েবল ক্রেডিট। 410,000। বরাবর নাম্বার বি, raw materials are used in production 3,80,000, 3,06,000 direct material and 20,000 is indirect materials. So র মেটেরিয়াল ইউজড, যখন ইউজ করব আমরা ফরম্যাটে কি বলেছিলাম, জার্নালটা কী হবে, ওয়ার্ক ইন প্রসেসে চলে যাবে, তাই না? হ্যাঁ, ডিরেক্টের জন্য একটা আর ইনডিরেক্টের জন্য। হ্যাঁ, সেটাকে আমরা এখন আর দুইটা করব না, একসাথে করব, যেহেতু র মেটেরিয়াল ক্রেডিট এটা কমন ফর বোথ। তাহলে ওয়ার্ক ইন প্রসেসে আমরা নিব একটা অংশ যেটা দেওয়া আছে ওখানে 3 লাখ, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আর হ্যাঁ যেটা ইনডিরেক্ট সেটার জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই এই দুইটার জন্যই ক্রেডিট হবে কি, যেহেতু র মেটেরিয়াল ইউজ হয়ে গেল, সো র মেটেরিয়াল কমে গেল, অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়, র মেটেরিয়াল ক্রেডিট, রাইট। সো ওয়ার্কিং প্রসেসে কত টাকা দেওয়া আছে এখানে? 3,60,000 and 20,000, টোটাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 380। বি নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, আজকের অ্যাটেন্ডেন্সও তোমরা সবাই জানো, তোমার সলভ করা খাতার ছবি তোমার অ্যাটেন্ডেন্স। সো আই হোপ এভরিওয়ান ইজ সলভিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। সি নাম্বার একজন পড়ো। সি পড়বে শ্রাবণী।
এটি স্ক্রিন দেখে পড়তে পারো অথবা হোয়াটসঅ্যাপ দেখে। শ্রাবণীর কথা শুনতে পাচ্ছি না। Chicos, the following costs are apart for employee service. এটার মানে কি? Labor, প্রথম টুকুর মানে বলতে হবে, দ্য ফলোয়িং কস্ট আর অ্যাক্রুড ফর এমপ্লয়ি সার্ভিসেস, এটার মানে কি? অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া থাকা, এমপ্লয়ি সার্ভিসেস মানে কি তাহলে? স্যালারি। okay, হ্যাঁ, এমপ্লয়ি সার্ভিসের জন্য যে টাকাটা বকেয়া আছে তার মানে স্যালারি অ্যান্ড ওয়েজেস বকেয়া আছে। ডিরেক্ট লেবার 75,000। সো ডিরেক্ট লেবারকে আমরা কী নামে ডাকি? work in process. হ্যাঁ, ইয়েস, ডিরেক্ট লেবারকে আমরা ডিরেক্ট লেবার নামেই ডাকি, যেহেতু এটা ইউজ হয়ে গিয়েছে, আই মিন ঘটনা ঘটতেছে, তাহলে আমরা এটা ওয়ার্কিং প্রসেসে ডাইরেক্ট শিফট করে দিতে পারবো। সো ডিরেক্ট লেবার উইল বি ওয়ার্কিং প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস। কত টাকা এটা? 75,000. 75,000। তারপর ইনডিরেক্ট লেবার, এটাকে আমরা কি বলবো? Manufacturing overhead. রাইট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা কত টাকা? 1,10,000. 1,10,000, নাইস। তারপর তারপর sales commission. সেলস কমিশন কিসে যাবে তাহলে? ম্যানুফ্যাকচারিং পেরোল ওয়েজেস সেলস কমিশনটা কি আমরা কস্ট শিটের আইটেম নাকি এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম? ইনকাম স্টেটমেন্টের সেলস কমিশনকে আমরা কি নামে রাখি? সেলস কমিশন নামেই। সেলস কমিশন এক্সপেন্স, মানে এটা ওভারহেডের সাথেও যাচ্ছে না, আবার ওয়ার্কিং প্রসেসের সাথেও যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য সরাসরি আমরা যে এক্সপেন্সটা, সেই এক্সপেন্স নামেই ডাকছি। ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সগুলোকে সেম নামে আমরা রেখে থাকি। তো এটা 90,000 ইয়া। 90,000. তারপর এটা Administrative salaries. তাহলে এটাকে আমরা স্যালারি এক্সপেন্স বলবো। স্যালারিস এক্সপেন্স, এটাকে মেনশন করার জন্য অ্যাডমিন লিখে রাখতে পারি ইন ব্র্যাকেট, যে অ্যাডমিনের স্যালারি, যেটাকেও আমরা স্যালারি এক্সপেন্স হিসাবে ইনকাম স্টেটমেন্টারি আইটেম ওখানে প্লেস করব 2 লাখ। সবগুলা মিলিয়ে কি হবে? Cash credit. ক্যাশ তো পে করে নাই। ইউজুয়ালি যখন আমরা রেকর্ড করি এ ধরনের স্যালারি অ্যান্ড ওয়েজেস, সেটা পেয়েবল আকারে রেকর্ড করি। যখন পেমেন্ট দিবে তখন লেখা থাকবে পেইড স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স। হ্যাঁ, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, সরি পেয়েবল, পুরো অ্যামাউন্টটা স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবলে চলে যাবে। টোটাল 475,000। So any question class? কোচ, এটা কি আমরা অ্যাকাউন্টস পেয়েবল দিলে ভুল হবে? না, ভুল হবে না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটও হবে না। তোমাকে মনে করবে তুমি তাহলে জানো, কিন্তু জানো না যে প্র্যাকটিস হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবলটা মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিস করা হয়। তোমাকে ভুল ধরবে না, কিন্তু বলবে তুমি জানো না যে এই অ্যাকাউন্টস পেয়েবল না বলে এটাকে স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল বলো।
নেক্সট ডি নাম্বারটাই তো তাহলে তুমি পড়ো একটু। কোচ আমি না তুমি না, যে কথা বললো লাস্ট। কোচ আমি হুম। আসিফুল। আসিফুল পাল। নাম্বার ডি, সেলস ট্রাভেল কস্ট অন অ্যাকাউন্ট ওয়ার 17,000। জার্নাল কি হবে? এটাকে আমরা বলি ট্রাভেল এক্সপেন্স। যেহেতু সেলস রিলেটেড আমরা ক্লু লিখে রাখতে পারি সেলস, যেহেতু আমরা সেলস এবং অ্যাডমিনকে আলাদা করে দেখি। সো কিসের ট্রাভেল ছিল? সেলস রিলেটেড ট্রাভেল। সে হয়তো কোথাও গিয়ে প্রেজেন্টেশন দিয়েছে, বিক্রি করতে গিয়েছে, এরকম। এটা যেহেতু অন অ্যাকাউন্টেড, সো অ্যাকাউন্টস পেয়েবল। Accounts payable. 17,000। নেক্সট আরেকজন পড়ো। ই। Utility cost on account in factory were 43,000. তাহলে জার্নালটা কি হবে? ইউটিলিটি এক্সপেন্স হবে। এটাই একটু ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। ফ্যাক্টরির ইউটিলিটিটা আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলবো, মানে এটাই ডিফারেন্স। আর accounts payable credit. হ্যাঁ, মানে অন্যান্য হিসাবের সাথে এইখানেই মূল ডিফারেন্স। যখন আমরা ফ্যাক্টরি চিন্তা করছি, ফ্যাক্টরির যে কোনো খরচ যদি ডাইরেক্ট হয় তাহলে ওয়ার্ক ইন প্রসেস, যদি ইনডিরেক্ট হয় তাহলে সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড। 43,000। এফ আরেকজন পড়ো। যদি ইউটিলিটি কস্ট মানে শুধু ইউটিলিটি কস্ট থাকতো তাহলে শুধু থাকলে তো তুমি তো বিপদে পড়ে গেছো। এই ধরনের অঙ্কে তো থাকতেই হবে যে সেটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলস নাকি ম্যানুফ্যাকচার, ফ্যাক্টরি রিলেটেড। না থাকলে তুমি বুঝবা কি করে যে এটা কোথায় দিবা? কোথাও না কোথাও ক্লু থাকতেই হবে। ওকে কোচ। এফটা তাহলে তুমি পড়ো। Advertising cost on account were 1,80,000. জার্নাল বলো। জার্নাল হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল। গুড। $1,80,000। নেক্সট এফ জি। জি একজন পড়ো। ফাস্টার। Depreciation was recorded for the year 3,50,000. Nice. সো ডেপ্রিসিয়েশনের আমরা এখন দুইটা ভাগ দেখতে পাচ্ছি। একটা ভাগ ফ্যাক্টরির জন্য, সেটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর একটা সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটার জন্য আমরা সরাসরি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে ইউজ করব। এবং দুইটা মিলাই হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। সো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? ফ্যাক্টরির টুকু। সো আমরা দেখতে পাচ্ছি 80%। তো 3,50,000-এর 80% কত হবে ক্লাস? 2,80,000.
ইয়াস, বাকিটা হচ্ছে 70,000. This is depreciation expense. 20% relates to selling and admin, এই জন্য এটা depreciation, and পুরোটা মিলে accumulated depreciation. H. H কে পড়বে? Coach, yeah. Insurance expired during the year 2000. 70% rate to factory operation and the remaining 30% retail or to selling and administrative activities. ওকে, তাহলে জার্নালটা বলো। সেম ম্যানুফ্যাকচারিং ওভারহেড, রাইট? Yes, coach. অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা হবে? Coach 7,000 and 3,000. 7,000, 3,000, total 10,000. $10,000 কি হবে? এটাকে ক্রেডিট করব আমরা কি নামে? Coach, এদিকে তো 70% হলো ফ্যাক্টরি অপারেশন আর 30% হলো সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। হুম, 7,030. বলো। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এর পার্সেন্টেজ কি আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে? হ্যাঁ, ডেপ্রিসিয়েশনে তো তাই করলাম। এটাও ইন্স্যুরেন্স এক্সপেন্স, কিন্তু যেহেতু এটা ইনডিরেক্ট এক্সপেন্স রিলেটেড টু ফ্যাক্টরি, এই জন্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড লিখলাম। এটাও একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স, পুরোটাই ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স যখন এক্সপায়ার হয় তখন জার্নাল কী হয়? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল। প্রিপেইড। নো, এক্সপায়ার মানে তুমি অলরেডি আগে দিয়েছিল, অ্যাসেট ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স নামে, সেই প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেটটা কমে যাচ্ছে এখন। গট ইট? ইন্স্যুরেন্স এক্সপায়ার যখন হয়, মনে করিয়ে দিই আবার, প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে তোমার, সে কারণেই এক্সপায়ার হয়, তাছাড়া তো এক্সপায়ারের প্রশ্ন আসতো না। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট অ্যাসেট ছিল, সেটা এখন কমে যেয়ে ক্রেডিট হবে। আর যেহেতু ফ্যাক্টরি রিলেটেড, চোখ বন্ধ করে ওটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর ইউজুয়ালি ইন্স্যুরেন্স এক্সপেন্সকে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সই বলি, যেটা রিলেটেড টু সেলিং অ্যান্ড অ্যাডমিন। ওখানকার যা এক্সপেন্স সেই নামেই ডাকি আমরা, যেমন ডেপ্রিসিয়েশন, যেমন অ্যাডভার্টাইজিং, যেমন ইন্স্যুরেন্স, যেমন রেন্ট, এরকম আর কি বিষয়টা। Manufacturing overhead was applied to production due to greater than expected demand for its products. The company worked 80,000 machine hours on all jobs during the year. So চিন্তা করে দেখো এবার এটার সাথে একটা রিলেশন আছে, ওই যে আমরা শিখেছিলাম প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, সেটার। আমরা যদি দেখতাম যে এক্স্যাক্ট মেশিন আওয়ারই কাজ হয়েছে, তাহলে আমরা সরাসরি ওখানে যে অ্যামাউন্টটা দেওয়া ছিল সেই অ্যামাউন্টটাই নিতে পারতাম ওভারহেড কস্ট হিসাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি নো, এক্স্যাক্ট হয়নি, এখানে ছিল এস্টিমেটেড কত আওয়ার? 75,000 মেশিন আওয়ার। অ্যাকচুয়ালি আমরা কাজ করেছি 80,000, তাহলে অ্যামাউন্টটা আর 4,50,000 থাকছে না। তাহলে বের করব কিভাবে? আমরা বের করব এভাবে, একটু আমাদের রাফ ক্যালকুলেশন এখন করতে হবে। প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, যেটা আমরা এর আগের ক্লাসে মোস্ট প্রবাবলি শিখেছিলাম। predetermined overhead rate, estimated total overhead rate and estimated total machine hour, এই ফর্মুলাটাকে এখন আমাদের কাজে লাগাতে হবে।
এটা একটা রাফ বলবো না, এটা আমরা অঙ্কের মধ্যেই করব আসলে, মানে অঙ্কের মধ্যে বলতে ওই পেজেই উপরে নিচে কোথাও করে দেখিয়ে রাখবো, এমন না যে তুমি নিজের মতন করে করে নিবা। সো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এস্টিমেটেড টোটাল ওভারহেড কস্ট কত ছিল? 4,50,000। 4,50,000। যারা খুঁজে পাওনি খোঁজো, না পেলে তারপরেও বলো আমাকে। 4,50,000-এর সাথে আমরা ভাগ করব কত? 80,000। 80,000 নাকি 75,000 ছিল? 75. 75,000। অ্যাকচুয়ালি তাহলে রেজাল্টটা কি আসবে? 6। সিক্স, এটা কি? পার আওয়ার। $6, 8 per। হ্যাঁ, ডলার পার আওয়ার। তাহলে আমরা পার আওয়ারটা বের করলাম কেন? আমরা এখন বের করব যে তাহলে প্রি ডিটারমাইন ওভারহেড রেট অনুযায়ী আমার কত টাকা ওভারহেড কস্ট হচ্ছে। কিভাবে বের করব? এখন আমরা দেখব অ্যাকচুয়াল মেশিন আওয়ার যেটা কাজ হয়েছে তার সাথে আমরা গুণ করব প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট মাল্টিপ্লাইড বাই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট 6, এই অঙ্কে পেলাম। তাহলে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট এবং অ্যাকচুয়াল আওয়ারকে যখন আমরা কনসিডার করছি সেটা মিলিয়ে আমার ওভারহেড কস্ট হচ্ছে 4,80,000। এই 4,80,000 ওভারহেড কস্ট হচ্ছে আমাদের জন্য এখন একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। এটুকু দেখো, আমি আবার একটু রিভাইজ করি। আমরা 4,80,000 কোথায় পেলাম? পেলাম প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট থেকে। প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট কীভাবে বের করলাম? আমার এস্টিমেটেড টোটাল ওভারহেড কস্ট দেওয়া আছে 4,50,000 এবং এস্টিমেটেড টোটাল মেশিন আওয়ার দেওয়া আছে 75,000, যেটা ভাগ করে দেখলাম পার আওয়ারে হচ্ছে $6 করে কস্ট হয়। তাহলে ওই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা আমরা মাল্টিপ্লাই করলাম অ্যাকচুয়াল মেশিন আওয়ার দিয়ে, সেটা যেটা পেলাম এটা হচ্ছে ওভারহেড কস্ট, যেটা আমরা এখন অ্যালোকেট করে দিব ওভারহেড কস্টটাকে ওয়ার্ক ইন প্রসেসের সাথে আইতে। তাহলে ওয়ার্ক ইন প্রসেস মানে আমরা ট্রান্সফার করে দিচ্ছি ওভারহেড কস্টটাকে প্রোডাক্ট কস্টের মধ্যে, ফিনিশ গুডসের মধ্যে। ফিনিশ গুডসে দিতে গেলে ওয়ার্কিং প্রসেসের সাথে আমরা টোটালি প্রথমে অ্যাডজাস্ট করব, ট্রান্সফার করব এবং সেই অ্যামাউন্টটা হচ্ছে আমরা যেটা বের করলাম এই মাত্র ক্যালকুলেট করে 4,80,000। যেতে কি বলছে একটু পড়ো সবাই। আমার সলিউশনটাই দেখো না, আমি যখন কাউকে পড়তে বলছি ইট মিনস তুমিও পড়ছো প্রবলেমটা। Jobs costing 900,000 to manufacture according to their job cost sheet were completed during the year. তার মানে যখন কমপ্লিট হয়ে যাবে কাজটা বা প্রোডাকশনটা, তখন আমার কি হয়ে গেল? কমপ্লিশন মানে ফিনিশ গুড তৈরি হয়ে গেল। তাহলে এটা ফিনিশ গুডে এখন ট্রান্সফার হয়ে যাবে সকল ওয়ার্ক ইন প্রসেস। সো এটা কি জে ছিল? ওয়ার ইজ আই? ওকে, এটা হবে আই, জে, সরি। সো এখন আমরা যতটুকু কস্ট কমপ্লিশন হলো সেটাকে আমরা ফিনিশ গুড বলবো। কমপ্লিশন অ্যান্ড ফিনিশ সিমিলার টার্ম, মনে রাখার জন্য। ফিনিশ গুডস, যেটাকে আমরা ইনভেন্টরিও বলে থাকি, ইনভেন্টরি
রেডি টু সেল বেসিক্যালি, ফিনিশ গুড ইনভেন্টরি অথবা ফিনিশ গুড অথবা ইনভেন্টরি, তিনটা নামই রাখা যায়। 9 লাখ 900,000, 900,000 ফিনিশ গুডস, অ্যান্ড এটা আসতেছে বেসিক্যালি ওয়ার্ক ইন প্রগ্রেস থেকে ট্রান্সফার। কেতে কি বলে সেটা একটু আমরা দেখি। একজন একটু কে এর জার্নালটা বলো, যে এখনো কথা বলা নাই এমন একজন। Jobs were sold on account to customers during the year for a total of 1,50,000. The jobs দাঁড়াও, আগে সেল করে নাও তাহলে 1,50,000 কত টাকা আছে ওখানে? 1,50,000 নাকি 15 লাখ? 15 লাখ। হ্যাঁ, 1.5 মিলিয়ন। সো জার্নালটা বলো তুমি একটু, কি হবে সেল করলে? অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড সেলস রেভিনিউ, রাইট? কত টাকা? 15 লাখ। 15 লাখ। এটা বিক্রি করতে যে আমার কস্ট অফ গুডস সোল্ড কত? 15. না, দেখো আরো ফার্দার লাইন পড়ো, নেক্সট লাইন। 8,70,000। The jobs cost 8,70,000 to manufacture according to their job cost sheets. সো দিস ইজ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কোত্থেকে আসে? ইনভেন্টরি থেকে। ইনভেন্টরি ক্রেডিট হয়, ইনভেন্টরি কমে যায়, সেই ইনভেন্টরিকে আমরা কী নামে রাখছি? ফিনিশ গুড। $8,70,000। So this is all about journal requirement, first requirement. সেকেন্ড রিকোয়ারমেন্টে যাব এবং একটু ফাস্ট যেতে হবে আমাদের, সেটার জন্য ভেরি কুইকলি। আচ্ছা, তোমরা টি অ্যাকাউন্টে ফাস্টার লেজার তৈরি করতে পারো, নাকি ওই যে মডার্ন ব্যালেন্স করে করে ওইটাতে ফাস্টার পারো? মডার্ন ব্যালেন্স। কেউ আছো যে টিতে ভালো পারো, মানে ফাস্টার পারো? ভালো পারার থেকে মূল কথা হচ্ছে ফাস্টার পারতে হবে। পারি, কিন্তু ওটা একটু লেট হয়, কি মানে যেটা মডার্ন ওটা তাড়াতাড়ি করা যায়। ফাইন। সো আমি তোমাদের ইন্ডিপেন্ডেন্স দিচ্ছি, যে যে ফরম্যাটে পারো, টি হোক মডার্ন হোক, তোমাকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য, খুব ফাস্টার। এটার জন্য সমস্ত ওই যে টাইটেল টুইটেল লেখার দরকার নেই, প্রত্যেকটা অ্যাকাউন্টের হেডিং থাকলেই হবে। মানে টাইটেল টুইটেল বলতেছি যে ওই যে পার্টিকুলার্স, ডেবিট, ক্রেডিট, এগুলো লেখার দরকার নেই। সো যে যেটা পারো দ্রুত। আচ্ছা, বুঝছি। এই লেজার করার সময় আমাদের কি প্রত্যেকটা অ্যাকাউন্ট একের পর এক করতে হয়, তাই না? সেই জন্য আমার বেস্ট ফর্মুলা হচ্ছে শুরু থেকেই মেনটেন করা। হ্যাঁ,
তাহলে কোনো আইটেম বাদ পড়বে না। এবং খুব দ্রুত করার জন্য যেটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স আছে র মেটেরিয়ালের একটা, সেটা দিয়ে শুরু করব আমরা 20,000। সো 20,000 ব্যালেন্সে ঘরে চলে যাবে। তারপরেই এ শুধু এখানে নাম্বারটা দিব, দ্যাট এটাকে ডেবিট করেছে 4,10,000 দিয়ে, সরি ডেবিট 4,10,000। সো আমার ব্যালেন্স হয়ে যাবে আগের ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে অ্যান্ড বিতে যেই সে আবার ক্রেডিট হয়ে গিয়েছে। এই যে এখান থেকে আমি কালেক্ট করতেছি ডেটা, এটা কিন্তু কোনো মুখস্থের বিষয় না। র মেটেরিয়াল ডেবিট ছিল, ডেবিট করলাম এতে। বিতে যে র মেটেরিয়াল ক্রেডিট হয়েছে 3,80,000, এখন 3,80,000 আমি বিতে যে 3,80,000 ক্রেডিট করব। $3,80,000 ক্রেডিট হওয়া মানে আগের ডেবিট ব্যালেন্সের সাথে এটা মাইনাস হবে, তাহলে 50,000 ইজ এ ব্যালেন্স। হ্যাঁ সরি, সো এগুলা না লিখলেও হবে, এই জন্য আমি লিখছি না। তোমাদের ফার্স্টার মানে এখানে কিন্তু লেজারের এক্সপার্টিস দেখা হচ্ছে না, দেখা হচ্ছে তুমি লেজার জানো এবং ব্যালেন্সটা বের করতে পারছো। এই জন্য লেজারের ফরম্যাটে তুমি কী করলা, টি করলা নাকি আধুনিক করলা, এটার এই যে টাইটেল লিখতে পারলা কি পারলা না, এগুলা আমরা দেখব না। আমরা দেখব তুমি ব্যালেন্স ঠিকঠাক মতো বের করতে পারছো কিনা। র মেটেরিয়াল ডান এবং এখন করবো অ্যাকাউন্টস পেয়েবল। $4,51,000 পেয়েবল স্পেলিং ভুল আছে। এতে এর কোনো বিগিনিং ব্যালেন্স ছিল না, সরাসরি ক্রেডিট ব্যালেন্স 4,10,000 অ্যান্ড ব্যালেন্স এটাই হবে। আর কোনো অ্যাকাউন্টস পেয়েবল আছে কিনা? আছে তো। প্রচুর অ্যাকাউন্টস পেয়েবল আছে তাই না? ডিতে আছে এরপরে, জি বস, ডিতে আছে, ইতে আছে, ডিতে হচ্ছে 17,000। সো ডি 17,000। ইতে কত? 43,000। তারপরে এফে হচ্ছে 1,80,000। এফ এ 1,80,000। হুম, এগুলো তো বলছে, আর তো নাই অ্যাকাউন্টস পেয়েবল। কোনো ডেবিটও নাই না? না, ওকে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স ডান। অ্যাকাউন্টস পেয়েবলের পরে আছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস প্রথমে আছে বিতে না,
এটা কি ব্যালেন্স ছিল কোনো? হ্যাঁ 15,000। 15,000। সো 15,000 ব্যালেন্স দিয়ে আমরা শুরু করব। তারপরে বিতে 3,60,000 ডেবিট আর ক্রেডিট? ডেবিট। ডেবিট 3,60,000 প্লাস আগের ব্যালেন্সের সাথে বিয়ের পরে কততে আছে? সিতেও আছে না? 75,000। 75,000 ডেবিট। তারপর আবার আইতে না? আইতে 48,000 ডেবিট। 48,000 48,000 আর 4,80,000? 4,80,000। 4,80,000 এটা কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। যেতে আছে ক্রেডিট 9 লাখ। যেতে 9 লাখ ক্রেডিট। তাহলে মাইনাস হয়ে যাবে। When I got balance 30,000. ওয়ার্কিং প্রোগ্রেসের পরের আইটেমটাকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের প্রথমেই ব্যালেন্স আছে কোনো এটা? নো। সো শুরুর আইটেমটাই বি। ডেবিট আর ক্রেডিট? ডেবিট। ডেবিট 20,000। 20,000 ব্যালেন্স 20,000 হলো নতুন করে। বি এর পরে সি। 1,10,000 110 তারপরে ইতে ইতে কত টাকা? 43,000 ডেবিট 43,000 এর পরে জি। জিতে 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 কত? 2,80,000 ডেবিট। 2,80,000 ডেবিট। অল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা ট্রান্সফার করছি অ্যাজ ইট ইজ। জার্নালে যেটা পাবো আমরা সেটাকেই নিয়ে আসবো। জি এর পরে এইচ। এইচে ডেবিট 7,000। 7,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডেবিট হয়েছিল এইচে, তাই এখানেও ডেবিটে নিয়ে আসলাম এবং আগের ব্যালেন্সের সাথে ইয়াস যোগ করে দিলাম। আইতে যে কি হয়েছে? আইতে ক্রেডিট হয়েছে। ক্রেডিট হয়ে গেছে 4,80,000। তাহলে ডেফিনেটলি এখানে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে ব্যালেন্স 20,000 অ্যান্ড 20,000 হচ্ছে মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে এটা। জি, মাইনাস ব্যালেন্স মানে হচ্ছে এটাকে আমরা হ্যান্ড রিটার্ন করব। 20,000 বসেন প্লিজ। ক্রেডিট
ওই যে ম্যানুফ্যাকচারিং ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড আছে না, এই কারণে ক্রেডিট ব্যালেন্স হলো। ইউজুয়ালি একটা এক্সপেন্সের ব্যালেন্স ক্রেডিট হওয়ার কথা না, কিন্তু এখানে হলো, এবং এটার জন্য আমাদের একটা কারেকশন দেওয়ার বা ক্লোজ করার জন্য জার্নাল দিতে হবে, সেটা আমরা শিখব। ম্যানুফ্যাকচারিং ওভারহেডের পরে কোন ইয়াটা আছে? সেলস কমিশন। সেলস কমিশন করতে থাকো, আমি অ্যাড হচ্ছি। জি, আমি তো ক্লাসে এখন। আপনারা কি আর কি মানে ইন্টেরিয়র ডিজাইনার? আচ্ছা, দুজনেই নাকি? আচ্ছা আচ্ছা, তো আপনারা কি ওইটার মাপ নিয়েছেন কত বাই কত? আচ্ছা, এখনকার মেজারমেন্ট জানা আছে, টোটাল মেজারমেন্ট কেমন? আচ্ছা, এই মুহূর্তে তো আমি সময় দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মানে এই ক্লাসটা শেষ হয়ে গেলেই দিতে পারবো। এটা শেষ হতে আর 5 মিনিটই লাগার কথা, সো আপনার একটু বসেন। হ্যাঁ, আবার রেকর্ডিংও হচ্ছে তো। হ্যাঁ, মেজারমেন্ট নিয়ে তাহলে আসেন, হবে। জি, ঠিক আছে। তোমাদের কি 45-এ ক্লাস আছে? 9? আমাদের তো নাই কোচ, 60 এর আছে কিনা জানি না। 60-এ কি বলেন? 59 এর, 59। আমাদেরও নাই স্যার, 60-তেও নাই। নাইস, তাহলে আমাদের আমাদেরও নেই। 2-5 মিনিট বেশি লাগলে একটু আমরা নিচ্ছি, হ্যাঁ, হাফ ডান না করে রাখি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো সেলস অ্যান্ড সেলস কমিশন এক্সপেন্স আমরা এখন করছি। তোমাদের অনেকেরই ডান, যাদের শেষ তারা প্রসিড করো। এটার কোনো ওপেনিং ব্যালেন্স ছিল না। সিতে প্রথম আমরা দেখতে পাচ্ছি ডেবিট হয়েছে 90,000, সো এটার ব্যালেন্স হবে 90,000। সেলস কমিশনের পরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, স্যালারি এক্সপেন্স, অ্যাডমিন। এটা তো সেম, আগের কোনো ব্যালেন্স নেই সিতে, এবং এটার পরিমাণ হচ্ছে 2 লাখ ডেবিট। Salary and wages payable. সেম, সিতে কোনো ওপেনিং ব্যালেন্স নেই এবং পুরোটাই ক্রেডিট হয়েছে 4,75,000, এটাই ব্যালেন্স। Well, moving ahead, salaries and wages এর পরে সেলস ট্রাভেল এক্সপেন্স। ওপেনিং কোনো ব্যালেন্স নেই, এটা ডিতে হয়েছে। ডিতে ফার্স্টে আমরা দেখতে পাবো এটা ডেবিটে, যেহেতু এটা এক্সপেন্স, 17,000। সেলস অ্যান্ড ট্রাভেল এক্সপেন্সের পরে অ্যাকাউন্টস পেবল ডান অলরেডি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ডান, অ্যাকাউন্টস পেবল ডান, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। Advertising expense is happening on F. No opening balance.
180,000 debit, and this is the balance. হচ্ছে বিতে তো ব্যালেন্সের খরচ 70,000 হবে। কোনটাই? হ্যাঁ, রাইট, সেলস 17,000। সেলস ট্রাভেল এক্সপেন্স যেটা, তাই না? ট্রাভেল এক্সপেন্স সেলস। ওয়েল, জি বলছি। আর কোনোটা বাকি থাকলো আমাদের? ডেপ্রিসিয়েশন, না? হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। Accumulated depreciation, insurance, prepaid insurance. Okay. Depreciation expense on G, there is no opening balance, and this is 70,000. Accumulated depreciation. Again in G. There is no opening balance, and accumulated depreciation is credit. It's 3,50,000. Insurance expense. Insurance expense. H. No opening balance. You can find it. It's 3,000. 3,000 debit. Prepaid insurance. Last one maybe. Again an H, and it is credit now 10,000. Anything else class? আর কোনো আইটেম আছে আমাদের অ্যাকাউন্টস? আছে তো? ফিনিশ গুডস। হুম, ফিনিশ গুডস দেন হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। so finished goods, inventory, finished goods inventory হচ্ছে work in process যেতে, finished goods inventory হচ্ছে debit 9 lakh. finished good inventory আবার কেতে যে ক্রেডিট হয়েছে, and the amount is, কোচ ফিনিশ গুডের তো ব্যালেন্স আছে। oh thank you. হ্যাঁ ব্যালেন্স আছে। ব্যালেন্স অবশ্যই কনসিডার করতে হবে। সো ওপেনিং ব্যালেন্স কত ছিল? 30,000। 30,000. So it will be 30,000 plus the credit is 8,70,000. So finished goods inventory balance হবে 60,000, is it? Yes. ইয়েস কোচ। Okay. ফিনিশ গুডসের পরে যেটি আসবে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল তো আনি নাই আমরা, না? অ্যাকাউন্টস রিসিভেবল
accounts receivable is in number K. It is an opening balance 9 and there is 15 lakh. Well, then sales and cost of goods sold. আরো দুইটা তাই না? Sales revenue K same amount, but এইটা কি একটু আগে ভুল করলাম তাহলে? Accounts receivable will be debit, yes. Sales revenue এর পরে একটা আইটেম বাকি থাকছে, that is cost of goods sold. $8,70,000 debit. Done তাহলে? Yes, coach. একটা ম্যাথ নিয়ে প্রবলেম ছিল, ওটা গ্রুপে শেয়ার করে। হ্যাঁ আমি দেখেছি, ওটা আমি এখনো চেক করি নাই, এই জন্য তোমাকে কোনো রিপ্লাই করি নাই। চেক করে আমি জানাচ্ছি। আজকে তো সাবমিশনের Submission last date, coach. হ্যাঁ, যেহেতু সমস্যা আছে সবারই, তাহলে ওটা ছাড়াই সাবমিট করতে হবে। তাহলে টোটাল অনেকেরই দুইটা ম্যাথ নিয়ে ঝামেলা, একটা হলো 5 একটা তো নাম্বার। হচ্ছে ওটা ক্যান্সেল করে দিয়েছে, ওটা তো আমাদের সিলেবাসে নাই, Right. যেটা বলছিলাম। রাইট। শুধু একটা নিয়ে হচ্ছে সমস্যা। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা এখন একটু কুইকলি দেখব। ম্যানুফ্যাকচারিং ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড আর ওভার অ্যাপ্লাইড। দেখো তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি বেশি অ্যাপ্লাই করা হয়েছে নাকি কম অ্যাপ্লাই করা হয়েছে? এটা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের ইয়াতে যদি আমরা যাই লেজারে, তাহলে বুঝতে পারবো। এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল ছিল আমার 4,60,000, আর আমরা অ্যাপ্লাই করলাম কত? 4,80,000। তাহলে আমরা কি লিখবো? ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওভার অ্যাপ্লাইড নাকি আন্ডার অ্যাপ্লাইড? Over applied. So answer is manufacturing overhead is over applied for the year. এটা প্রথম প্রশ্ন ছিল যে ইজ আন্ডার অ্যাপ্লাইড অর ওভার অ্যাপ্লাইড, এবং এটাকে এখন ক্লোজ করতে বলেছে। যেহেতু ওভার অ্যাপ্লাইড হয়েছে, ক্লোজ করব কিভাবে? তার মানে ওভার অ্যাপ্লাইড মানে বেশি ডেবিট করা হয়েছে নাকি বেশি ক্রেডিট করা হয়েছে, সেটাও তুমি লেজারটা দেখলেই বুঝবা। বেশি ক্রেডিট করা হয়েছে, তাহলে এটাকে ক্লোজ করতে হলে ডেবিট করে দিতে হবে। কত টাকা বেশি ক্রেডিট করা হয়েছে? 20,000 বেশি ক্রেডিট করা। তাহলে আমি 20,000কে আমি এখন ডেবিট করব। ওখানে বলে দেওয়া আছে কার সাথে অ্যাডজাস্ট করব? কস্ট অফ গুডস সোল্ডের সাথে। Cost of goods sold. এই 20,000 কস্ট অফ গুডস সোল্ড এখন ক্রেডিট হলো কি? আমি কি এখন তাহলে আবার ইয়াতে যে পোস্ট করব লেজারে? উত্তর হচ্ছে নো। এটা আমরা ইনকাম স্টেটমেন্ট করার সময় অ্যাডজাস্ট করব। কস্ট অফ গুডস সোল্ড লিখব 8,70,000, ব্র্যাকেটেই আবার মাইনাস করে দিব 20,000। তাহলে টোটাল কস্ট অফ গুডস সোল্ড বেসিক্যালি হবে 8,50,000 ইনকাম স্টেটমেন্টে যখন সেলসের সাথে মাইনাস করব। সো এই ইনকাম স্টেটমেন্টটা তোমাদের হোমওয়ার্ক। এটার অ্যাট দ্য সেম টাইম সিমিলার একটা প্রবলেমও হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে আমরা নেক্সট ক্লাস যখন পাচ্ছি, নেক্সট টিউসডে,
সেদিন আমরা ওই তোমাদের হোমওয়ার্কটা নিয়ে কোশ্চেন থাকলে করব, যেহেতু সিমিলার তোমাদেরই পারতে হবে। কোনো কোশ্চেন থাকলে আমাকে করলে আমরা সলভ করব এবং নতুন ধরনের একটা প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ।